রোমাঞ্চকর, দারুণ, অদ্ভুত সুন্দর ইত্যাদি কোনো শব্দই যেন প্রকৃতির এই সৌন্দর্যকে বিশ্লেষণ করার পক্ষে যথেষ্ট নয়। আজকের এই ভিডিওতে আপনাদের প্রকৃতির এমনই সব সুন্দর রূপ ও একটি অদ্ভুত সুন্দর মন্দির দর্শন করাবো। প্রথম জার্নিটা আমরা শুরু করি, মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় লাগবে। আর ঘন জঙ্গলের বুক চিরে দূরে ওই পাহাড় দেখতে দেখতে সুন্দর পিচের রাস্তা অতিক্রম যখন করবেন তখনকার অনুভূতিও হবে দুর্দান্ত। আমরা হাওড়া থেকে এসেছিলাম 12370 হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেসে। এখন ধানবাদে রয়েছি। তো ধানবাদ স্টেশনে আমরা প্রথমে নেমেই যেটা করলাম, প্রথমেই থাকার জন্য একটা রুম বুক করলাম। আপনি কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, খরচই বা কত ইত্যাদি সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। হাই ফ্রেন্ডস, ঘোরাফেরা চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আরও একটি নতুন ভিডিওতে আমরা চলে এসেছি আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের ধানবাদে। তো সেই ধানবাদের পুরো ভিডিওটা আপনারা থাকবেন আমাদের সাথে। আমি রয়েছি সঙ্গে প্রভাত এবং আমি রিজন। পুরোটা দেখুন, আশা করি আপনাদের পুরো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ঘোরাফেরা চ্যানেলের নতুন একটি উপস্থাপনে আপনাদের জানাই স্বাগত। হাওড়া, কলকাতা কিংবা শিয়ালদা থেকে অনেক ট্রেন আছে ধানবাদ যাওয়ার জন্য। প্রথমেই আপনাকে ঠিক করতে হবে আপনি ট্যুরটা একদিন না দুদিনের জন্য করতে চান। আমরা কিন্তু আপনাদের এক রাত্রি ও দুদিনের ধানবাদ ট্যুর প্ল্যান দেখাবো। যেহেতু দুটো দিন, তাই পুরো দিনটা আমরা কাজে লাগাতে চাই বলে রাত 11:25 হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস ধরেছিলাম, যেটা ধানবাদে পৌঁছায় ভোর 3:20। ভাড়া স্লিপার ক্লাসে পড়েছিল 215 টাকা। আর যদি আপনি মনে করেন মাত্র একদিনের ট্যুর করবেন, তখন আপনার জন্য বেস্ট ট্রেন হবে 12019 শতাব্দী এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে 6:05 ছেড়ে 9:23 ধানবাদে পৌঁছে দেবে। ধানবাদ স্টেশনে নেমে এই রাস্তা দিয়ে আপনি নিচে নামুন। নামার পরে এই রকম একটা পজিশন দেখতে পাবেন, এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় রিটায়ারিং রুম মানে রুম বুক করা যায়। মানে আপনি যদি হোটেলে না থাকতে চান এখানে থাকতে পারেন। এখানে রেলের টিটি স্টাফরা মূলত বসে থাকেন। তাদের কাছে গিয়ে আপনার রেলের টিকিটের পিএনআর নাম্বারটা বলতে হবে। তখন ওনারা রুম অ্যাভেলেবেল থাকলে আপনার রুম কনফার্ম করে আরও একটি টিকিট দেবেন। নন এসি রুমের ভাড়া 300 টাকা এবং এসি রুমের ভাড়া 500 টাকা। সকাল 8টায় চেক ইন এবং পরের দিন সকাল 8টায় চেক আউট টাইম। রুম বুক করার পরেও দেখবেন 8টা বাজতে কিছুটা দেরি আছে, ততক্ষণ সারাদিন ঘোরার মতো একটি গাড়ি ঠিক করে নিন। কাল রাত্রির 11:25 আমরা হাওড়া থেকে মানে হাওড়া যোধপুর যে সুপারফাস্ট এক্সপ্রেস রয়েছে তাতে করে আমরা ধানবাদ পৌঁছছি রাত্রি 3:30 প্রায় আর কি। এবার ওখান থেকে আমরা আসার পর এবার আমরা কি করলাম, এখানেই যে রিটার্নিং রুমগুলো আছে স্টেশনের সেটা আমরা বুক করলাম। অনেকটা সস্তায় হয়ে গেছে আর কি, কারণ বাইরে নিতে গেলে অনেকটা দাম বেশি পড়তো, এখানে অনেকটা সস্তায়, ইভেন বেশ ভালো রুম আর কি। তবে না, রুমটার বিষয়ে আমরা দেখাবো, জানাবো। তবে এখনও পর্যন্ত আমরা রুমের ভিতরে পৌঁছাইনি। 8টা থেকে টাইম আছে, 8টায় চেক ইন এবং 8টায় চেক আউট। তো 8টার সময় গিয়ে আপনাদের পুরোটা দেখাবো। এখন আমরা মানে গাড়ি দেখছি যে বাইরে যাওয়ার জন্য আর কি। দুদিনের প্রোগ্রাম তো, মানে কালকেও যাব আজকেও যাব আর কি। তো দেখি গাড়ি কত কি নেয় সবটাই জানাবো। দেখুন, গাড়ি ভাড়া তো অনেক বলবে, আপনাকে একটু দাম দর করে নিতে হবে। আর এই ফাঁকে আপনি এই ধরনের দুটি কচুরি এবং চানাফ দিয়ে টিফিন করে নিতে পারেন। দাম পড়বে 30 থেকে 50 টাকার মতো। এই হলো রিটায়ারিং রুমের টিকিট। ব্রেকফাস্টও হয়ে গেছে। এবার চলুন স্নান সেরে আজকের সুন্দর সব জায়গা এক্সপ্লোর করতে বের হব। রিটায়ারিং রুম বুক কাউন্টারের ঠিক পাশ দিয়ে সিঁড়ি আছে। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠুন ফার্স্ট ফ্লোরে। এই ফার্স্ট ফ্লোরে উঠে সোজা ডান দিকে হাঁটতে হবে। এইদিকে সোজা রিটায়ারিং রুম। এখানে ওই যে সোজা কাউন্টার দেখা যাচ্ছে, ওই কাউন্টারে গিয়ে যে টিকিটটা কাটা হয়েছে সেই টিকিটটা দেখালেই ওনারা রুম নম্বর সহ রুমটা দেখিয়ে দেবেন। চলুন আমরা ওখানে যাই, গিয়ে বাকিটা দেখি। এবার এই কাউন্টারে এসে আপনার টিকিট দেখান, ওনারা রেজিস্টার বের করে দেবেন। রেজিস্টারে আপনার নাম, কতজন আছেন, টিকিট নাম্বার, কোথা থেকে আসছেন, ফোন নাম্বার ইত্যাদি সমস্ত কিছু লিখে সোজা চলে যান রুমে। আমাদের দুটো রুম নেওয়া হয়েছিল। এবার চলুন আপনাদের রুমটা দেখাই। এটা একটা নন এসি রুম। রুমের আকার কিন্তু বেশ বড়, অনায়াসে 2 থেকে 3 জন থাকতে পারবেন। ডাবল বেড, দুটো বসার চেয়ার, একটি আলমারি, দুটো টেবিল, আর এই পাশে আছে টয়লেট। টয়লেটটা কিন্তু ইন্ডিয়ান।
শাওয়ার, বেসিং, বড় স্পেস সবই পেয়ে যাবেন। শাওয়ার নিয়ে এবার বেরিয়ে পড়ুন। 4 জন থাকলে 2 দিন ঘোরার মতো একটি 4 চাকা বুক করুন, গাড়ি ভাড়া নেবে 4,500 টাকা। ধানবাদ থেকে আজকে প্রথম জার্নিটা আমরা শুরু করছি ওসি ফলসের দিকে। এটা স্টেশন থেকে আমরা যাচ্ছি, এখন রওনা দিয়েছি, মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় লাগবে। আর রাস্তাটা আপনাদের দেখাবো, পুরো জার্নিটা উপভোগ করার মতো, তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। বাংলার প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড হলো এমন একটি রাজ্য যেখানে পাহাড়, জঙ্গল, নদী, জলপ্রপাতে ভরপুর। প্রকৃতি এখানে যেন এই বর্ষাকালে তার সৌন্দর্য আরও দ্বিগুণ করে আমাদের মতো ভ্রমণপ্রেমী মানুষদের বারবার আহ্বান করে তার সৌন্দর্য দেখার জন্য। ধানবাদ থেকে 65 কিলোমিটার দীর্ঘ এই রাস্তার দুধারে ঘন জঙ্গল, বরাকর নদীর ব্রিজ পার করে মাঝখানে একটু দাঁড়াতে পারেন। ওসি ফলস দেখতে যাওয়ার পথে মাঝখানে একটা হল্ট করেছে, হল্ট করে এটা কিনেছে ছোলা পাকড়ি। এই খাবারটার নাম হচ্ছে ছোলা পাকড়ি। এখন দেখি খেয়ে কেমন লাগে। বলুন আপনি কেমন লাগছে খেতে? ভালো ভালো না, তাই না? খুব একটা ভালো না, ঠিক আছে, চলবে না। এখানে কিছু খাবার বিক্রি হচ্ছে, ফলমূল আছে। আপাতত এই একটা হল্ট স্পটে দাঁড়িয়ে কিছুটা জিরিয়ে নিয়ে চলে যান উশ্রী ফলস দেখতে। ওই যে দেখা যাচ্ছে উশ্রী ফলসের গেট। জাস্ট পেছনের আওয়াজটা খেয়াল করুন। এই আওয়াজটায় বোঝা যাচ্ছে যে এখন আমরা আপাতত কোথায় চলে এসেছি। একটা অত্যন্ত মনোরম ঝর্ণা দেখাবো আপনাদের, যেখানে অনবরত ক্রমাগত জল বয়ে চলেছে। এক অসাধারণ নৈসর্গিক দৃশ্য। আর এখানে দাঁড়িয়ে তো পুরো ছাদটা পর্যন্ত চলে আসছে, দারুণ লাগছে দেখতে। চলুন একবার দেখা যাক। উশ্রী জলপ্রপাত বরাকর নদীর দক্ষিণ দিকে প্রধান উপনদী থেকে সৃষ্ট। উশ্রী নদী বয়ে এসে এই স্থানে 3টি প্রধান ধারায় ঝরে পড়ছে। সত্যজিৎ রায়ের সৃষ্টি প্রফেসর শঙ্কুর কথা মনে আছে আপনাদের, যার বাড়ি ছিল গিরিডিতে। সেই গিরিডি জেলার উশ্রী নদী ও ঝর্ণার উল্লেখ আছে প্রফেসর শঙ্কুর ডায়েরির পাতায়। ঝাড়খণ্ডের গিরিডি জেলায় অবস্থিত উশ্রী ফলস। উশ্রী কথার অর্থ হল বিউটিফুল সোর্স, অর্থাৎ যেমন তার মানে তেমনই তার সৌন্দর্য। এক কথায় ভয়ঙ্কর সুন্দর। জলের তোড়ে কাছাকাছি যাওয়ার উপক্রম নেই। জলের ঝাপটা ধোঁয়ার মতো, মেঘের মতো ভেসে আসছে। একটু কাছে যাওয়ার চেষ্টা করলেই আপনি ভিজে স্নান করে যাবেন, কিন্তু না, এখন ভিজে লাভ নেই। আরও অনেক সুন্দর সুন্দর স্পট এখনো দেখা বাকি আছে। যেহেতু বর্ষাকাল, তাই উশ্রী ফলস দেখতে চমৎকার। এর ভয়ঙ্কর রূপ ও গর্জন আপনাকে মুগ্ধ করে দেবে। এরপর পাহাড়ে ঘেরা আরও একটি সৌন্দর্য উপভোগ করতে চলুন যাওয়া যাক। উশ্রী ফলস দেখে এখন আমরা তোপচাচির পথে এগোচ্ছি। সুন্দর প্রকৃতি, সুন্দর রাস্তা উপভোগ করতে করতে বলুন তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে আপনাদের? যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তোপচাচি লেকের ঠিক আগে একটি চেকপোস্ট দেখতে পাবেন। ঠিক তার পাশেই আছে এই পুরনো বাড়িটি। এই বাড়িটি হলো মহানায়ক উত্তম কুমারের বাড়ি। পূর্বে এখানে যাওয়া গেলেও এখন ভেতরে ঢুকতে দেওয়া হয় না, অগত্যা বাইরে থেকেই দেখে নিন। তবে রক্ষণাবেক্ষণের যে অভাব আছে তা স্পষ্টতই বোঝা যায়। তোপচাচি লেক বা ড্যাম হল ধানবাদ জেলার একটি অত্যন্ত আকর্ষণীয় পর্যটন কেন্দ্র।
তোপচাঁচি বাঁধটি নির্মিত হয়েছিল ব্রিটিশ আমলে 1924 সালে স্যার হেনরি হুইলার কর্তৃক, তৎকালীন বিহার ও উড়িষ্যা সরকারের যৌথ তত্ত্বাবধানে। এই লেকটির ভৌগোলিক অবস্থান খুবই সুন্দর। চারিদিকে পাহাড় জঙ্গলে ঘেরা এই তোপচাঁচি লেক উপভোগ করার মতো। এটি পরেশনাথ পাহাড়ের কাছে প্রায় 214 একর এলাকা জুড়ে বিস্তৃত। তোপচাঁচি বাঁধ মূলত ধানবাদ শহর ও পার্শ্ববর্তী অঞ্চলে জল সরবরাহ করার জন্যই নির্মিত হয়েছিল। এখানে শীত, গ্রীষ্ম, বর্ষা কখনোই জলের অভাব হয় না। তবে এখন বর্ষাকাল বলে জলের রং ঘোলা হলদেটে, কিন্তু বছরের বাকি সময় জল কম থাকে এবং রং থাকে স্বচ্ছ নীল বর্ণের। সময় কম থাকার জন্য তোপচাঁচি লেকের ওই মন্দিরে যেতে না পারলেও আপনাদের নিয়ে যাব পরের গন্তব্যে একটি মন্দিরে, অর্থাৎ রামরাজ মন্দিরে। মন্দিরে প্রবেশের মুহূর্তে তরুণদ্বারের নিচে প্রবাহিত জলে আপনাকে পা ধুয়ে ভিতরে প্রবেশ করতে হবে। বিস্তৃত এই মন্দির ক্যাম্পাসে রাম, লক্ষ্মণ, ভরত, সীতা, হনুমান, শিব, অন্নপূর্ণা, গণেশ, রাধাকৃষ্ণ ও বিষ্ণু মন্দির রয়েছে। রামরাজ মন্দিরটি ধানবাদের চিতাহিধাম টুন্ডু অঞ্চলে অবস্থিত। মন্দিরটি শ্রী শ্রী রামরাজ মন্দির সমিতি এবং ধানবাদের মেসেস রয়্যাল এম্পেরিয়ার তত্ত্বাবধানে পরিচালিত হয়। মন্দিরের পাশ দিয়ে বয়ে চলা এই নাম না জানা নদী যখন পাথরে বেয়ে আরও নিচে নেমে যাচ্ছে, সেই দৃশ্য মন্দির চত্বর থেকে দেখে ভারী চমৎকার লাগবে আপনার। শোনা যায় প্রায় 100 বছরের পুরানো মন্দিরকে এখানে সংস্কার করা হয়েছে 2016-17 সাল থেকে। সাধারণ দর্শনার্থীদের জন্য 2019 সালের 10ই ফেব্রুয়ারি থেকে মন্দিরের দরজা উন্মুক্ত করা হয়। প্রতিদিন দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকে। দুর্ভাগ্যবশত আমরা মন্দির দর্শন করতে পারলেও গর্ভগৃহের দেব দর্শন করতে পারিনি। আপনারা একদিনে ধানবাদ ট্যুর করলে এবং এই মন্দির ঘুরে দেখতে চাইলে চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি উশ্রী ফলস ও তোপচাঁচি লেক ঘুরে দেখতে এবং 1টার মধ্যে এখানে চলে আসতে। দক্ষিণ ভারতে হায়দ্রাবাদ হোক কিংবা পূর্ব ভারতে ঝাড়খণ্ড, যেখানেই হোক, দুপুরবেলা আমরা যখন ঘুরতে বেরোই তখন রাস্তায় একটু বা কোনো হোটেলে যদি ভাত পাই তো সেটার একটা আলাদা মজা হয়। অ্যাকচুয়ালি বাঙালি বলে কথা। তো এক্ষেত্রে অনেকটা দেরি হয়ে গেল আজকে আমাদের ধানবাদে ঘুরতে ঘুরতে। অনেকগুলো স্পট ঘুরেছি, তার মাঝখানে অনেকগুলো হোটেলও ঘুরেছি যেখানে খাবার অনেকটা দেরি হয়ে যাওয়ার ফলে পাওয়া যায়নি। তো এখন আপাতত বসে রয়েছি। এর পরের গন্তব্য, এখনও একটা গন্তব্য যাওয়া বাকি রয়েছে। তো তার আগে একটু পেট পুজো করে নিই, তারপরে সেই স্পটে যাওয়া যাবে। রাস্তায় কোনো এক হোটেল থেকে দুপুরের লাঞ্চটা সেরে নিন। খরচ পড়বে 100 থেকে 200 টাকার মতো। লাঞ্চ সেরে এরপর সোজা বেরিয়ে চলুন ভাটিন্দা ওয়াটারফলস দেখতে। ধানবাদ স্টেশন থেকে এই ভাটিন্ডা জলপ্রপাতের দূরত্ব প্রায় 14 কিলোমিটার। ভাটিন্ডা জলপ্রপাত হল একদিনের ধানবাদ ভ্রমণের একটি প্রধান ভ্রমণ কেন্দ্র। ভাটিন্ডা জলপ্রপাতে সারা বছরই জল থাকে, তবে বর্ষায় এর রূপ থাকে ভয়ঙ্কর সুন্দর। গতিবেগ এবং গর্জন থাকে দুর্দান্ত। ভাটিন্ডা জলপ্রপাতে দুটি নদীর সঙ্গম হয়েছে।
কাঠারি নদী, যা পরেশনাথ পাহাড় থেকে উৎপন্ন হয় এবং তা উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়ে মুনিডিতে পৌঁছেছে। কাঠারি নদী বর্ষার জলে পুষ্ট হয়ে তীব্র গতিবেগে ভাটিন্ডা জলপ্রপাতে নেমে এসে সোজা গিয়ে মিশছে পূর্ব দিকে বয়ে চলা দামোদর নদীতে। মনে রাখবেন, পাথুরে রুক্ষ ভূমিতে সাবধানে এবং অতি সতর্কভাবে কিন্তু চলতে হবে আপনাকে। এই সমস্ত পরিশ্রম এবং এত জায়গায় আসা শুধুমাত্র কিন্তু আপনাদের কাছে পৌঁছানোর জন্য। আপনারা অবশ্যই ভিডিওটা দেখে এবং এই সুন্দর নৈসর্গিক দৃশ্য কেমন উপভোগ করছেন তা কিন্তু জানাতে ভুলবেন না। কেমন লাগছে বন্ধুরা, সত্যি করে বলুন তো, আগের জলপ্রপাতটা বেশি সুন্দর ছিল না এখনকার জলপ্রপাত, মানে যেটা এখন দেখছেন? নামছেন আপনারা ভাটিন্ডা ফলস দেখতে, ঠিক তার পাশ দিয়ে এই রাস্তাটা ধরে, এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা ধরে আর একটু এগোতে হবে। এটা দিয়ে সিঁড়ির ব্যবস্থা রয়েছে। আর এখানে নন্দী মহারাজ ঠিক তার পাশ দিয়ে এই যে সিঁড়ির রাস্তাটা বয়ে গেছে, এই রাস্তাটা ধরে নিচে নামলে অনেকগুলো সিঁড়ি পেরিয়ে আপনি একদম পৌঁছে যাবেন ফলসের কাছে। তো চলুন যাওয়া যাক। কিছুটা সিঁড়ি নামার পর এরকম ফ্ল্যাট টাইপের দেখতে পারবেন, যেটা নিচের দিকে নেমে গেছে। কোনো রেলিং নেই এখানটা, আর এখানে বসার জায়গা আছে। হ্যাঁ, বসার জায়গা অনেকগুলোই আছে। একটা বুদ্ধর মূর্তিও আছে। হ্যাঁ, এখানে বেশ ভালো পার্ক মতন আছে আর কি, মানে বসার পার্ক মতন, মানে কি, মানে একটা পার্কই আর কি। আর বসার কিছু জায়গাও করা আছে দেখছি, মানে ছাতি টাইপের আর কি। বসার জায়গাগুলো আমি একটু দেখাই। বসার জায়গাগুলো ঠিক এই দিকটা দেখুন, অনেকগুলো বসার জায়গা রয়েছে। তো এখানে এসে বসা যেতেই পারে এবং খুব সাবধানে নামতে হবে। আর কোনো রেলিং করা নেই। রেলিং করা না থাকলেও সিঁড়িগুলো এতটাই ফ্ল্যাট আর কি, মানে নামতে খুব একটা অসুবিধা হবে না। আমি কেন, কোনো বয়স্ক তো আমার তো হবেই না আর কি, বা বয়স্ক কেউ যদি আসেন আর কি, তাদেরও কোনো রকম প্রবলেম হবে না, বা হবার কথাও নয় আর কি। এর আগে আপনারা ঘাটশিলাতে আমরা নিয়ে গেছিলাম। তো সেই সিদ্ধেশ্বর পাহাড়ে উঠেছিলাম যেখানে, সেটা কিন্তু অনেকটা মানে খাড়াই ছিল। তো এখানে যখন আপনি এটা ওয়াটারফলসটা দেখতে নামছেন, তখন কিন্তু এই সমস্যাটা আপনাকে পড়তে হচ্ছে না। এটা অনেকটা সুন্দর করে বাঁধাই করা রয়েছে, শুধু রেলিং দেওয়া নেই। আর বয়স্ক মানুষদের এখানে খুব একটা অসুবিধা হবে না। একদম হয়তো প্রবলেম হতে পারে, হ্যাঁ একটু প্রবলেম হতে পারে, বাট মোটামুটি মোটের ওপর ভালো লাগবে। বয়স্ক হোক বা বাচ্চা হোক, সবারই ভালো লাগবে জায়গাটা। হ্যাঁ, এই যে বসার জায়গাগুলো এখানে রয়েছে দেখুন। আর এই জায়গাটা পুরোটা বিস্তৃত, অনেক লোক এখানে জড়ো হয়েছেন পর্যটক দেখার জন্য। আর ওই যে জায়গাটা দেখছেন, ওখান থেকে আমরা কিন্তু এখানে হেঁটে হেঁটে এলাম আর কি। তো যখন এইখানটা আসবেন ভাটিন্ডা ওয়াটারফলস দেখতে, তখন এই জায়গাটা দেখার সুযোগটা হাতছাড়া করবেন না। কিন্তু এই জায়গাটাও আপনার অবশ্যই ভালো লাগবে। সামলাতে পারেনি এত জলরাশি দেখে ও নেমে পড়েছে, কিন্তু খুব সাবধান। এখানে পা পিছলে যাওয়ার অনেকটা রিস্ক থাকে, তো অত্যন্ত সাবধান। এখানে মুখ ধুচ্ছে, ও পারলে চান করে নিত, নেহাত গামছাটা আনা হয়নি বলে, তাই জন্য। কি স্নান করতে না যদি গামছা আনতাম? অসাধারণ, এক কথায় অসাধারণ, দারুণ। ধানবাদে এসে এই ভাটিন্ডা ফলসটা কিন্তু, মানে এটা ছাড়া ধানবাদ ভ্রমণ আপনার পক্ষে অসম্ভব হবে। মানে আপনাকে এটা আসতেই হবে আর কি। লোকজন স্নান করছে, লোকজন নামছে, মজা করছে, অসাধারণ। সব মিলিয়ে বলা যায়, ধানবাদ ভ্রমণের জন্য শ্রেষ্ঠ সময় হলো আগস্ট থেকে নভেম্বর মাস। কারণ এই সময় বর্ষায় জলপ্রপাতগুলো দেখতে অত্যন্ত সুন্দর লাগে।
হবে জায়গাটা একটা আলাদা মানে কি বৈশিষ্ট্য আছে, এত ভালো, মানে এত সুন্দর ন্যাচারাল ব্যাপারগুলো, এখানে কোনো রকম অসুবিধা হওয়ার কথাই না। মানে খুব সহজে এত সুন্দরভাবে করতে পারবে, মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারবে। এটা না আসলে ঠিক ব্যাপারটা উপলব্ধি করা যাবে না। আর একটা কথা বলতে হচ্ছে যে জায়গাটা কিন্তু ভয়ঙ্কর সুন্দর, সুতরাং আপনার যখন ধানবাদের ট্যুর প্রোগ্রাম হবে এই জায়গাটা কিন্তু মানে আপনাকে ভয়ঙ্কর অনুভূতি দেবে এবং তার সাথে সুন্দর। প্রকৃতি পশ্চাৎপটে মানে ছবি তোলার জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা এটা। পার বরাবর বিশাল শিলাখণ্ড দেখবেন, সিঁদুর পরানো রয়েছে, সামনেই হাড়িকাঠ। হয়তো স্থানীয় বিশ্বাসে এটি ধর্মীয় ভাবাবেগের সঙ্গে যুক্ত। অটো বা চার চাকা যাই নিয়ে আসুন না কেন, এইখানে হচ্ছে পার্কিং জোন, এখানে রাখতে হবে গাড়ি, আর তারপর আপনি সুন্দর জলপ্রপাত দেখতে বেরিয়ে পড়তে পারেন। আজ সকাল থেকে অনেকগুলো স্পট আমাদের ঘোরা হলো। আজকে ভাটিন্দা দেখে মানে ভাটিন্দা জলপ্রপাত দেখে আজকের মতো আমরা আমাদের হোটেলে ফিরে যাব এবং কালকের জন্য প্রস্তুতি নেব, এবং কালকে আরও বেশ কিছু স্পট রয়েছে, সেগুলো ঘোরা হবে। ততক্ষণ দেখতে থাকুন। ধানবাদের উশ্রী ওয়াটারফলস, তোপচাচি লেক, রামরাজ মন্দির এবং ভাটিন্ডা ওয়াটারফলস ঘুরে কেমন লাগলো জানাবেন, কিন্তু আপনার কমেন্টের অপেক্ষায় থাকলাম। স্টেশনের রিটায়ারিং রুমে রয়েছি আপাতত। তো স্টেশনেই খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, মানে রেলওয়ের ভোজনালয়। চলুন খাওয়ার দাওয়ারটা দেখাই এবং রাতে ডিনারটা করি। ধানবাদ স্টেশনের রেলের ভোজনালয়টা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খোলামেলা। মেনু লিস্ট দেখে খাবার অর্ডার করুন। ডিনার মোটামুটি 150 থেকে 200 টাকার মধ্যে হয়ে যাবে। আর সেই সঙ্গে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী একটি নতুন পর্বে, অর্থাৎ ধানবাদের সেকেন্ড এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘোরাপড়া পরিবারের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।